আমরা সেই মুক্তিযোদ্ধার আমল নামাটা দেখি। এই কানু শুধু বিএনপি জামাত না, আওয়ামী লীগেরও আতঙ্ক ছিল। আওয়ামী লীগ সরকার আমলে সেই কানু আর তার ছেলে বিপ্লব কেবল বিএনপি জামাত বা সাধারণ মানুষের জন্য না, আওয়ামী লীগের নিজেদের নেতাকর্মীদের জন্য ছিল মূর্তিমান আতঙ্ক। 2016 সালে লুধিয়ারা বাজারে কানু আর তার ছেলে প্রকাশ্য দিবালোকে ব্রাশফায়ারে যুবলীগ কর্মী আবু বকর সিদ্দিক রানাকে হত্যা করে। এই ঘটনায় সেই সময় সমাবেশ করিয়া তাদের ফাঁসির দাবি করে স্থানীয় আওয়ামী লীগ সহ এলাকাবাসী। এই যে ভিডিওটা দেখেন। যারা জুতোর মালা পরিয়েছে তাদেরকে ওই গোলাম নিজামীর মতো দড়ি পড়তে হবে। আমি আজকে বলে গেলাম, বাংলাদেশের মুক্তিযোদ্ধার চেতনা এবং আবেগ যারা অস্বীকার করবে তাদের কপালে জুতোর মালা নয়, গোলাম নিজামীর মতো দড়ি অপেক্ষা করবে। শেখ হাসিনাকে ফেরত পাঠাতে দেয়া কূটনৈতিক পত্রের উত্তর জানার অপেক্ষায় আছে বাংলাদেশ। এরপর পরবর্তী কর্মপন্থা ঠিক করা হবে। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে একথা জানান মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম। সেখানকার সাধারণ মানুষের পাশাপাশি তারকারাও বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করছে। এবার বাংলাদেশ ইস্যুতে কড়া হুঁশিয়ারি দিলেন ভারতীয় জনতা পার্টি বিজেপির নেতা ও বর্ষিয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তী। বাংলাদেশের জন্য তার কড়া বার্তা ভারতকে খাটো করে দেখবেন না। সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে সম্প্রীতি নষ্টের বিষয়ে নিজের হতাশাও ব্যক্ত করেছেন তিনি। শেখ হাসিনার এই গুম খুনের সঙ্গে যে ভারত ওতপ্রোতভাবে জড়িত ছিল তার আরেকটি প্রমাণ আমাদের কাছে আসলো। এবং আমি আমার বিশ্লেষণ করার আগে আমি দুইটা পত্রিকা, মানব জমিন এবং প্রথম আলো, এই দুইটা পত্রিকা থেকে পড়ে শোনাবো। এখন প্রশ্ন হতে পারে যে দুইটা পত্রিকা কেন? প্রথম আলো খুব ডিটেলস লিখেছে, কিন্তু মানব জমিন ডিটেলস লিখেনি। কিন্তু মানব জমিনে আবার একটা তথ্য দিয়েছে যেটা প্রথম আলো দেয়নি। তো এই জন্যই এই দুটো পত্রিকা থেকেই প্রকাশ করতে চাই। বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি যেমন তার অনেক ক্ষমতা হারাবেন, ভবিষ্যতেও বাংলাদেশ যতদিন চলমান থাকবে এই সংস্কারগুলো যদি পরিবর্তন আবার কইরা ফেলে তাহলে তো ঝামেলা। আর যদি না করে তাহলে সুন্দর একটা সিস্টেম তৈরি হবে। রাষ্ট্রপতিরা অনেক দিক থেকে তাদের ক্ষমতা হারাবেন, যেটা জরুরি আছে বলে আমিও মনে করি। তো কি সেই সংস্কার প্রস্তাব যার মাধ্যমে চুপ্পুকে দিয়ে হয়তো শুরু হবে, আস্তে আস্তে পরবর্তী সরকারগুলোতে রাষ্ট্রপতির এই ক্ষমতাগুলো ওই সকল রাষ্ট্রপতিরাও হারাতে পারেন। ভারতের বিজেপি নেতা শুভেন্দু, লজ্জা বলতে কিচ্ছু নেই। আর একজন আছে, সেটা হলো একজন সাংবাদিক ময়ূক রঞ্জন, তারও লজ্জা বলতে কিছু নেই। মানে ভারত থেকেই ভারতীয়রাই কিন্তু তাদের পাছার মধ্য দিয়ে মনে করে বাঁশ দিতেছে, তারপরেও বাংলাদেশ নিয়ে তাদের প্রোপাগান্ডা ছড়ানোর শেষ নেই। ইতিমধ্যে আপনারা জেনে গিয়েছেন ভারত থেকে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে চিঠি দেওয়া হয়েছে, এবং এই চিঠি যখন দেওয়া হয়েছে সেটা যখন ভারতে গিয়ে পৌঁছেছে, সাথে সাথে মনে করেন যে ওই শুভেন্দু, ময়ূক রঞ্জন ঘোষ সহকারে ভারতীয় কিছু দালাল রয়েছে, মনে করেন যে গরুর মদ, গরুর গু খেয়ে যাদের মনে করেন জীবনযাপন, তাদের বিসি কান্দে উঠছে এবং পুটকির মধ্যে আগুন ধরছে। সরাসরি বললাম, কেন এই কথা বলতেছি, ভিডিও দেখলেই হয়তো আপনারা সেটার প্রমাণ পেয়ে যাবেন। তো প্রিয় দর্শক শ্রোতা, তাছাড়াও কিন্তু আরও একজন ফাটাকেষ্ট, সালাম মারবো এখানে লাশ পড়বে শ্মশানে সালা। ছোটবেলা একটা মুভি দেখছিলাম, বুঝছেন, সিনেমা দেখছিলাম, সেই ছোট্টবেলা সেই মিঠুন চক্রবর্তী সে নিজেও আবার বাংলাদেশকে হুঁশিয়ারি দিতেছে। ভাই কি যে শুরু হয়েছে, ভারত যে বাংলাদেশকে নিয়ে কি একটা ষড়যন্ত্র আটতেছে সেটা আসলে বোঝানো সম্ভব না। তো যাই হোক, আমি কথা বাড়াবো না। ভারত নতুন করে আবারও ফুঁসে উঠেছে বাংলাদেশের বিরুদ্ধে। একজন মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা দিছে, কিন্তু এই মুক্তিযোদ্ধা না পুটকি যোদ্ধা, এইটা সব কিছু প্রমাণ করে দিছে। মনে করেন যে তার নাম হলো পিনাকি ভট্টাচার্য। চলুন তার ভিডিওটি দেখলেই সব কিছুই বুঝতে পারবেন। চলুন সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি বা শুনে আসি। 14 গ্রামে মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পরে লাঞ্ছনা করে এলাকা ছাড়তে হুমকি, এই শিরোনাম দেখছেন। হাঙ্কের প্রিয় প্রথম আলোর মতিউর মোদি তীর্থ প্রভুপাদ এই টাইটেল করেছে। আজ আমরা সেই মুক্তিযোদ্ধার আমল নামাটা দেখি। এই কানু শুধু বিএনপি জামাত না, আওয়ামী লীগেরও আতঙ্ক ছিল। আওয়ামী লীগ সরকার আমলে সেই কানু আর তার ছেলে বিপ্লব কেবল বিএনপি জামাত বা সাধারণ মানুষের জন্য না, আওয়ামী লীগের নিজেদের নেতাকর্মীদের জন্য ছিল মূর্তিমান আতঙ্ক। 2016 সালে লুধিয়ারা বাজারে কানু আর তার ছেলে প্রকাশ্য দিবালোকে ব্রাশফায়ারে যুবলীগ কর্মী আবু বকর সিদ্দিক রানাকে হত্যা করে। এই ঘটনায় সেই সময় সমাবেশ করিয়া তাদের ফাঁসির দাবি করে স্থানীয় আওয়ামী লীগ সহ এলাকাবাসী। এই যে ভিডিওটা দেখেন। মানুষের সাথে খারাপ ব্যবহার করেছেন, মানুষকে নির্যাতন করেছেন। সর্বোপরি আমাদের প্রবাসপত্রগত আমাদের প্রিয় আওয়ামী লীগ কর্মী রানাকে সংসদে হত্যা করেছেন। এই আব্দুল কারু নিজের সজ্জাত্য দেওয়ার জন্য সেই যে কোনো জিনিস যে কোনো কাজে আপনাকে বিপদে ভয় করে এই আব্দুল কারু। অভিযোগ আছে
আব্দুল হাই কানু উপজেলা যুবলীগ নেতা শাহিন হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ছিল এবং কানুর অত্যাচারে দেশ ছাড়া প্রবাসীরাই গলায় জুতার মালা দেয়, কারণ ওই প্রবাসীদেরকে বিএনপি জামাত তকমা দিয়া এলাকা ছাড়া করতো এই কানুর বিরুদ্ধে হত্যা মামলা সহ কমপক্ষে 8টা মামলা চলমান আছে। টানা 2 বছর জেল খেটে গত 5 আগস্টের কিছুদিন আগে জামিনে বের হয়েছিল। তার ছেলে বিপ্লব একাধিকবার জেল খাটছে, বড়ই কামেল পরিবার আর কি। এর আগে স্থানীয় সরকার নির্বাচনে ভোট ডাকাতি, সংঘর্ষ, সংঘাত, সন্ত্রাস এই সমস্ত বহু অপরাধের ঘটনায় সরাসরি জড়িত এই কানু। আর মানুষের পাশেই পা ধরে ওই শাহিনের জানাজায় ক্ষমা চায়, ওই যে শাহিনের কথা কইলাম আর কি। আসলে শাহিনটাকে এটা একটু দেখি। 14 গ্রাম উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক শাহিন কুমিল্লা কারাগারে মারা যায়। এই মৃত্যুটা স্বাভাবিক ছিল না, কথিত আছে শাহিনকে কানুই হত্যা করে জেলখানার মধ্যে। তো এই শাহিনের জানাজায় আসলে এলাকাবাসীর তোপের মুখে পড়ে। সেই সময় ওই সবার কাছে হাত জোর করে ক্ষমা চায়, মাঝে মাঝে হাত জোর করে ক্ষমা চায়। এরপর ওই নিজেই আওয়ামী লীগের নেতাকর্মীদের হাতে কয়েক দফা মারধরে শিকার হয়। তখন মুক্তিযোদ্ধার খবর আসছিল না, যেহেতু আওয়ামী লীগ মারিছে তাই কোনো সমস্যা নাই। এই আওয়ামী লীগের 16 বছর এই কানু অন্যের বাড়িতে ভাঙচুর, বিএনপি জামাত তকমা দিয়া অসংখ্য অগণিত মানুষকে এলাকা ছাড়া করা, প্রবাসে পাড়ি জমাতে বাধ্য করা, এমনকি তার নিজের দলীয় কর্মীদের মারধর এবং হত্যার মতো গুরুতর বিষয়ে অভিযুক্ত। এর আগে 2000 সাল পর্যন্ত আওয়ামী লীগের আমলে নানা ঘটনায় আলোচিত ছিল এই কানু। 2001 সালে বিএনপি ক্ষমতায় আসলে ঠাসি গাইছিল, কোটি টাকা লুকাইছিল। বিএনপি সরকার চলে গেলে আবার স্বরূপে সে ফেরে। বিএনপি জামাতের লোকদের বাড়িতে হামলা, বাড়ি থেকে বের করে দেওয়া, অনেকের বাড়িঘর ভাঙচুর, মারধর, ব্যবসা প্রতিষ্ঠান থেকে উঠায় দেওয়া, এই সমস্ত সহ নানা ধরনের অত্যাচারের অভিযোগ আছে তার বিরুদ্ধে। আওয়ামী লীগ সরকার আমলে 2013-14 সাল পর্যন্ত এলাকায় জামাত বিএনপির লোকজন আসতেই পারেনি। ওই অঞ্চলে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময় কানুর ছেলে ওই যে বিপ্লব এক পক্ষে চেয়ারম্যান পদে নির্বাচন করে, অন্যদিকে ছিল ওই সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের প্রার্থী জাহিদ হাসান টিপু। ভোট ডাকাতি নিয়ে 2 পক্ষের মধ্যে ব্যাপক মারপিট হয়। এই ঘটনায় কানুর বিরুদ্ধে মামলা হয়। এরপর ঘটে যুবলীগ কর্মী সোহাগ হত্যার ঘটনা। এই সোহাগকে খুন করেছিল এই কানু। তো কানু জুতার মালা পরানোর যারা কান্দাকাটি করিচ্ছেন তারা কি জানেন যে আগে কানু বহুবার মারধরের শিকার হয়েছিল, জেল খাটছে, মামলা খাইছে। তো ওইগুলা যেমন মুক্তিযোদ্ধা হিসেবে লাঞ্ছিত করার ঘটনা ছিল না, এটাও তেমনি। এইখানে মুক্তিযুদ্ধের কোনো লাঞ্ছনা হয়নি, লাঞ্ছনা হয়েছে কানুর ওই বদমাইশের। ওই করছিল কি এই কানু, এই যে লুধিয়ানা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিল আব্দুল হালিম মজুমদার। এই আব্দুল হালিম মজুমদারকে এই কানু লাথি মেয়েরা পুকুরে ফেলে দিছিল। ওই ঘটনার জেরে এই ঘটনা ঘটছে বলে অনেকে মনে করে। এইটা ছাড়া আগের তো বিভিন্ন বিরোধ আছে, তো কানুরে আটক করে স্থানীয়রা। পরে তার গলায় জুতার মালা দেওয়া হয়। এক পর্যায়ে কানু জুতার মালা সরায় এলাকায় থাকার আকুতি জানায়। এই সময় এলাকা ছাড়ার হুমকি দিতে থাকে, তাকে ঘিরে থাকা লোকজন শুনে তারা বলতেছিল আমরা তো থাকতে পারিনি, তুমি কেন থাকবা এই জায়গায়। পুরা গ্রামের মানুষের কাছে মাপ চাইতে নেবেন আপনি একজন এখন আপনি এই এলাকা থেকে চলে যাবেন না? কোন দিন আমরা চলে যাব? কোন দিন বাইতো না না আমরা বাইতে দেখতেছি না আমরা ওই সময় সে 2 হাত তুলে ক্ষমাও চায়। ওই অঞ্চলে কেউ ঘর বাড়ি বানাতে গেলে সে ওখান থেকে চাঁদা নিত। এই যে আব্দুর রহমান অভিযোগ করছে, যার ভাইকে লাথি মেরে পুকুরে ফেলে দিছিল, সে বলছিল যে ও ভাইয়ের কাছ থেকে 26 লাখ টাকা চাঁদাবাজি করে। এমনকি সে যখন ঘর নির্মাণ করে আব্দুর রহমান, তখন তার কাছ থেকে 7 লাখ টাকা চাঁদা দাবি করে। চান্দাবাজ এক বদমাইশ মুক্তিযোদ্ধা সাজিছে। তোর মুক্তিযোদ্ধার গোষ্ঠী কিলাই। একজন সাবেক ইউপি সদস্য এবং অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুল হক সে বলছে যে কানু গত 17 বছরে এলাকায় সন্ত্রাসের রাজনীতি কায়েম করছে, একাধিক হত্যা, বাড়িঘর ভাঙচুর, চাঁদাবাজির সাথে জড়িত এবং স্থানীয়রা আগের ক্ষোভ থেকে ঘটনা ঘটাইছে। আর এই ঘটনায় জামাত 2 জনকে বহিষ্কার করে দিয়েছে দল থেকে এবং মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করার নিন্দা জানাইছে। আবার জড়িতদের গ্রেপ্তার দাবি করেছে। পোপের চাইতে বড় ক্যাথলিক হয়েছে জামাত। বিএনপি আবার মিছিল করেছে এই অপমানের প্রতিবাদে। কাউয়া মানে আসলে মির্জা ফখরুলের বাসাত লুকিয়ে আছে। সত্যি সত্যি ওই যে কইছিল না, পালাবো না, পালাবো কোথায়, দরকার হলে মির্জা ফখরুলের বাসায় যায় থাকবো, ঠাকুর গায়ে বাসা আছে না। পালাবো না, কোথায় পালাবো? পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসা গিয়ে উঠবো। কি জায়গা দেবেন? না হলে ঠাকুর গায়ের বাড়ি আছে, ওই বাড়িতে গিয়ে উঠবো। মির্জা ফখরুলের বাসাত না, মির্জা ফখরুলের কান্দার চাপিছে কাউয়ার ভূত। বিএনপির ধারণা আওয়ামী লীগ ভালোবেসে ওরা ভোট দিবে, ম্যাঙ্গো আর স্যাক দুটাই যাবে। আওয়ামী লীগ ভোট দিবি না বিএনপি, আর বিএনপির ভোটাররা কোনো আওয়ামী রক্ষককে ভোট দিবি না। কেস ক্লিয়ার। জামাতকেও ভোট দিবি না, ওরা ভোট দিতেই যাবি না। এবার আসেন জুতার মালা দেওয়াটাকে অন্যায় হয়েছে নাকি? আমাদের সমাজে সামাজিক একটা শাস্তির বিধান আছে, এটা নতুন কিছু না। যেমন ধরেন এক ঘরে করে রাখা, মাথা মুড়ায় ঘোল ঢেলে দেওয়া, গাধার পেতে উল্টা করে চড়ানো, নাকে খত দেওয়া, সংসপ্তক দেখেছেন না? ওই যে হুরমতি কপালে ছেঁকা দিছিল একটা পয়সা দিয়া, রমজানে কান কেটে দিছিল, মনে আছে না? মুখে চুনকালি মাখা। সমাজে লজ্জা দিয়ে শাস্তি দেওয়াটা এটা আধুনিক কালো আছে, এমনকি আমেরিকাতেও আছে অপরাধের শাস্তি হিসেবে সামাজিক লজ্জা দিয়ে। এবং যারা এই সামাজিক লজ্জা দিয়ে অপরাধের শাস্তি এটাকে পেনাল করে ঢুকেছে তাদেরকে সেলিব্রেট করা হচ্ছে, দেখেন তাদেরকে প্রশংসা করা হইতেছে। নানা কারণে এটা কার্যকর শাস্তি, কারণ এটা শাস্তিকে ইমপ্লিমেন্ট করার জন্য তারা যদি জেলে রাখে তার পিছনে তো খরচা আছে, স্পেস লাগে, রিসোর্স লাগে। এখানে এগুলো কিছুই লাগে না। আপনি দেখেন আওয়ামী লীগ এই প্রফেসর ইউনূসের সরকারকে নিয়ে বলছে জুতার মালা দিয়ে নামায়ও দিতে পারি। যে জনগণ ফুলের মালা দিয়ে আপনাদের
ক্ষমতায় বইতে পারে, ওই জনগণ কিন্তু জুতার মালা গলায় দিয়ে আবার নামাইতে পারে আপনাদেরকে। কথাটা ভুলে যাবেন না, ফুলের মালা দিয়ে ক্ষমতায় বসাইছি, জুতার মালা দিয়ে নামাইতে আমরা কিন্তু পারি। এমন কোনো কাজ করবেন না, কোনো দেশ বিরোধী ষড়যন্ত্র করবেন না যাতে আপনাদের গলায় জুতার মালা ওঠে। তো ওই আওয়ামী লীগ তো নিজেই জুতার মালা দিতে চাইছে প্রফেসর ইউনূসরে, তাই না? কিছুদিন আগে দেখেন ছাত্রলীগের নেতাকে জুতার মালা পরানো হয়েছে না? দেখেন ছবির জুতা ঝুলাইছে, দেখেন শিক্ষককে জুতার মালা দেওয়ার ঘটনা, ধর্ষককে জুতার মালা দেওয়ার ঘটনা। এই আওয়ামী লীগের নিজের তীর্থভূমি টুঙ্গিপাড়া চোর সন্দেহে জুতার মালা দিচ্ছে, দেখেছেন? তো এই জুতার মালা দেওয়াটা কেন বিশেষ? যে মুক্তিযুদ্ধ করেছিল এক সময়, তাই ওকে আর কিছু কওয়া যাবে না, তাই না? হ্যাঁ, গত 15 বছর কি নিদারুণ অত্যাচার করছে আওয়ামী লীগ, কাউকে এলাকায় থাকতে দেয় নাই। এই সরকার ক্ষমতা নেওয়ার সময় কি বলেছিল? বিচার হবে সব অন্যায়ের, বলেছিল না? ইনসাফ করা হবে, করেন নাই কেন? সে যে এলাকা ছাড়া করছে লোকজনকে, তার বিচার করেন নাই কেন? আজকে প্রধান উপদেষ্টা যে ফাইল পাইলে উঠলো, বিবৃতি দিছে, তারপরে প্রধান উপদেষ্টা প্রেস সচিব বিবৃতি দিছে, দেখেছেন? ফাইল পাইলে উঠছে। প্রেসিডেন্ট ইউনূসকে কে ফাল পাড়াইলো? প্রেস সচিব পাঠাইছে, শফিক বেশি সুশীল হয়েছে। আমি যদি ইনসাফ না পাই তাহলে আমি অবিচারের বদলা নেব, এটাই ইনসাফ। যারাই বদমাইশটাকে জুতার মালা পড়াইছে তাদের অভিনন্দন জানাই। বাংলাদেশের একজন মহান মুক্তিযোদ্ধাকে নির্মম, নিষ্ঠুর এবং অবমাননাকরভাবে লাঞ্ছিত এবং অপমানিত করা হয়েছে। এমন ঘটনা প্রকাশ্যে বাংলাদেশে কখনোই ইতিপূর্বে ঘটেনি। এবং এই ঘটনা যেভাবে ঘটেছে এবং এই ঘটনা যেভাবে প্রচার করেছে, অবস্থার দৃষ্টি মনে হচ্ছে যে বাংলাদেশের যে চিরাচরিত ইতিহাস রয়েছে, ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে, স্বাধীনতা যুদ্ধ, মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধা, এদেরকে নিয়ে যে হৃদয়ম রয়েছে, সঙ্গীত রয়েছে, গান রয়েছে, কাব্য রয়েছে, নাটক রয়েছে, বাস্তব জীবনের যে উপাখ্যান রয়েছে, সবগুলো একটা রিসেট বাটনের চাপ দিয়ে উল্টে দেওয়ার একটা মহড়া এই ঘটনার মাধ্যমে শুরু হয়েছে। যিনি এই নিগ্রহের শিকার হয়েছেন তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। সব মুক্তিযোদ্ধাই বীর, তবে তিনি মুক্তিযুদ্ধে তার অসামান্য অবদানের জন্য, বীরত্বের জন্যে বীর প্রতীক উপাধি পেয়েছিলেন এবং তিনি কোনো সামরিক ব্যক্তিত্ব ছিলেন না। আমাদের দেশে যে ৭১ সালে মহান মুক্তিযুদ্ধ হয়েছে, সেই মহান মুক্তিযুদ্ধে যারা খেতাবপ্রাপ্ত হয়েছে বেশিরভাগই সামরিক বাহিনীর কর্মকর্তা বা সদস্য। সাধারণ জনগণের মধ্য থেকে যারা উপাধি পেয়েছেন, সেটা বীর প্রতীক হোক বা বীর উত্তম হোক, বীরশ্রেষ্ঠ হয়নি কেউই, কিন্তু বীর উত্তম যেমন বঙ্গবীর কাদের সিদ্দিকী, এই সকল মানুষদের যুদ্ধক্ষেত্রে যে বীরত্ব, অসামান্য বীরত্ব। তো যিনি নিগ্রহের শিকার হয়েছেন কুমিল্লার 14 গ্রাম এলাকার বীর মুক্তিযোদ্ধা কানু ভাই নামে তাকে সবাই চেনে। তো সেই ভদ্রলোককে একদল লোক, 10 থেকে 15 জন লোক হঠাৎ করে রাস্তার মধ্যে তাকে আটকে প্রথমত তাকে চার্জ করা হয়েছে যে আপনি আর কখনো মুক্তিযোদ্ধা হিসেবে পরিচয় দিতে পারবেন না। একটা জিনিস শুনে আমার খুব ভালো লাগছে যে তারা আসলে তাকে শেষ অবধি আপনি করে কথা বলেছেন। তাকে ইচ্ছা করলে তুই তোকারি বলতে পারতো, বা আরও অনেক আজে বাজে ভাষায় গালাগাল দিতে পারতো। যেমন অনেককে আমরা বলি রাজাকারের বাচ্চা, আলবদরের বাচ্চা, তারপরে আরও অনেক। তো তদ্রুপ তাদেরকে বলতে পারতো যে মুক্তিযোদ্ধার বাচ্চা, এরকম আজে বাজে কথা বলতে পারতো। কিন্তু তারা দয়া করে ঠিক সেই মুক্তিযুদ্ধ বা মুক্তিযোদ্ধাকে ব্যঙ্গ করে মুক্তিযোদ্ধার বাচ্চা, নাতিপুতি এই সকল কথাবার্তা বলেনি। দ্বিতীয়ত তারা অতিশয় ভদ্র এবং সজ্জন ব্যক্তি। তারা ইচ্ছা করলে কিন্তু এই লোককে ধরে চড়থাপ্পড় মারতে পারত, তার চুলের মুঠি ধরে তার পশ্চাৎ দেশের উপর কয়েকটা লাথি মারতে পারত, তারপরে তার মুখে চুনকালি মারতে পারত, তাকে ঝাড়ু পেটা করতে পারত, তাকে কান ধরে ওট বস করাতে পারত। এর কারণ হলো যে আমাদের এই অল্প কয়েকদিনে যে মব জাস্টিসগুলো হয়েছে, সেই মব জাস্টিসের ক্ষেত্রে আমরা দেখেছি যে এরকম অনেক ঘটনা ঘটেছে। তো এখন তাকে সেই চল থাপ্পড়, কিল ঘুষি এগুলো মারতে পারতো, কান ধরে উঠবোস করাতে পারতো, এরকম আরও অনেক কিছু। এমনকি যদি তারা বলতো যে আপনি কি মুসলমান, আপনার কি মুসলমানই হয়েছে, আপনার লুঙ্গি উঠান, বা উনি যদি পাজামা বা প্যান্ট পরা থাকেন তাকে উলঙ্গ করে 1971 সনে যেভাবে পাক হানাদাররা আমাদের দেশের নাগরিকদের সুন্নতে খতনা আছে কিনা, এইরকম সুন্নতে খতনার উপরে তাদের জীবন নির্ভর করত। হিন্দুরা তো কখনো সুন্নতে খতনা দেয় না। তো আমাদের দেশে এখন অনেক লোক আছেন যারা বিশ্বাস করেন যে আওয়ামী লীগ যারা করে তাদের একটা অংশ আসলে ভারতের নাগরিক, ভারতের মানুষ, এবং এরা হিন্দু হয়ে গেছে। এদের অনেকের হয়তো আওয়ামী লীগ করে, কিন্তু এদের সুন্নতে খতনা তারা করেনি। তো সে কারণে তারা ভদ্রতা করে, বিনয় দেখিয়ে এই লোকের যে লজ্জায় স্থান, এটিকে পাবলিকলি তারা দেখাননি, তার কাপড় খুলেননি, তার বস্ত্র উন্মোচন করেননি, এবং তার সুন্নতে খতনা হয়েছে কিনা এই বিষয়টি করেনি। এজন্য আমি ব্যক্তিগতভাবে তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। অথবা তারা এই কাজও করতে পারতেন যে উনি মুসলমান কিনা। তো মুসলমান যদি হন তাহলে আজান দিতে বলতে পারতেন যে আপনি আজান দেন, এবং উনি দিতে বাধ্য হতেন। তারপরে তারা 2-4টে সূরা ছানা, তসবিহ তাহলিলের ব্যাপারে তাকে জিজ্ঞাসাবাদ করতে পারতেন। তো সেগুলো তারা করেননি। তো কাজেই যারা এই কাজগুলো করেছেন তারা আমাদের বাংলাদেশের সোনার ছেলে, লক্ষ্মী ছেলে।
এবং বাংলাদেশের মানুষের যে স্বাভাবিক ভদ্রতা এবং আমাদের যে আচার আচরণ, সেই আচার আচরণের প্রেক্ষাপটে এই মানুষগুলো খুব বিক্ষুব্ধ ছিলেন, তারা খুব রাগান্বিত ছিলেন এবং তাদের জায়গায় অন্য কেউ হলে হয়তো জবাই করে ফেলতেন, কিন্তু তারা সেই জবাই না করে তারা কি করেছেন, অতি ভদ্রভাবে তাকে সেই তার গলায় জুতোর মালা পরিয়ে দিয়েছেন। তো জুতোর মালা পরিয়েছেন, এখন আমরা জানি না যে এই তার যে মালা, এই মালাতে কতটি জুতো ছিল, কতটি স্যান্ডেল ছিল, আর এই জুতোর মালার মধ্যে মহিলাদের কোনো স্যান্ডেল ছিল কিনা, আর এই মালা যে তারা গ্রন্থন করেছেন, মালাটা গেঁথেছেন, সেটা দড়ি কি ছিল, এটা কি প্লাস্টিকের দড়ি ছিল নাকি পাটের দড়ি ছিল। এই বিষয়গুলো নিয়ে আসলে যারা অনুসন্ধানী সাংবাদিক তাদের আরেকটু অনুসন্ধান করার দরকার ছিল, কেননা তারা যদি পাট ব্যবহার করে থাকেন তাহলে তাদের এক ধরনের উদ্দেশ্য ছিল, তারা যদি প্লাস্টিক ব্যবহার করে থাকে তাহলে আরেক ধরনের তাদের উদ্দেশ্য ছিল। তো এই বিষয়গুলো নিয়ে আপনি যতই ঠাট্টা করার চেষ্টা করেন, মস্কারা করার চেষ্টা করেন, এগুলোর সঙ্গে অনেক গুরুত্বপূর্ণ যাকে বলা হয় মনস্তাত্ত্বিক বিষয় জড়িত রয়েছে, যে স্বাধীনতার এত বছর পরে কেন একজন মুক্তিযোদ্ধার নাম শুনলে তাদের মাথা খারাপ হয়ে যাচ্ছে, কেন মুক্তিযুদ্ধর কথা শুনলে তাদের সারা শরীরের মধ্যে অ্যালার্জি চলে আসছে, তারা কেন একজন মুক্তিযোদ্ধাকে অপমান করার জন্য ঐক্যবদ্ধ হতে চাচ্ছে, তাদের উদ্দেশ্যটাকে, এই বিষয়গুলো মীমাংসা করার দরকার আছে। কারণ হলো এদের সংখ্যা একজন দুজন নয়, লক্ষ লক্ষ মানুষ। তো লক্ষ লক্ষ মানুষ যদি এভাবে রাস্তায় ঘাটে যারা খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা রয়েছেন, যে ধরুন যে ভদ্রলোক মিস্টার কানু, তিনি তার এলাকাতে হয়তো বিতর্কিত, হয়তো তার বিরুদ্ধে মামলা আছে, তিনি ব্যবহারও তার হয়তো ভালো নয়, ফলে তার যে অ্যাঙ্গার, তার বিরুদ্ধে যে অ্যাঙ্গার, সেই অ্যাঙ্গারের একটা লিমিটেশন হলো ওই এলাকাতে। কিন্তু ধরুন বাংলাদেশে অনেক মুক্তিযোদ্ধা আছেন, বড় বড় মুক্তিযোদ্ধা আছেন, যারা অনেক বিতর্ক তৈরি করেছেন, যাদের কথাবার্তাতে অনেক অসামঞ্জস্য রয়েছে এবং যাদের প্রতি অনেকের ক্রোধ রয়েছে, ক্ষোভ রয়েছে, কিন্তু তারা সম্মানিত সারা বাংলাদেশের, অর্থাৎ দুটো একসাথে, অর্থাৎ তারা মুক্তিযুদ্ধের কারণে, রাজনৈতিক ব্যক্তিত্বের কারণে, তাদের প্রজ্ঞা, মেধা, যোগ্যতার কারণে তারা খুবই সম্মানিত, কিন্তু একই সঙ্গে আবার তাদের কর্মকাণ্ডের জন্য তারা কিন্তু মারাত্মকভাবে বিতর্কিত। তো এইরকম অনেক কিংবদন্তি মুক্তিযোদ্ধা কিন্তু জীবিত আছে। তো ঢাকা শহরে ধরে তাদের কাউকে যদি এরকম করা হয়, এরকমভাবে অপমান করা হয় যেভাবে কানু সাহেবকে করা হয়েছে, তাহলে আপনি কি বলবেন? আপনি কি বলবেন যে এটা অসম্ভব বিষয় বা ঠিকই করেছে বা এটা করা ঠিক হয়নি? এর কারণ হলো কচু গাছ কাটতে কাটতে মানুষ কিন্তু ডাকাত হয়ে যায় ধীরে ধীরে। এই যে একটা কাজ করা হলো, এই কাজে তাদের যে সফলতা, সেই সফলতার বিনিময়ে তারা যদি আগামী দিনে কর্নেল উসমানী, মেজর জেনারেল নয়, ঠিক জেনারেল উসমানী, আমাদের মুক্তিযুদ্ধের মহানায়ক, যিনি কর্নেল হিসেবে রিটায়ার্ড করেছেন কিন্তু মুক্তিযুদ্ধের অসামান্য অবদানের জন্য তাকে জেনারেল উপাধিতে ভূষিত করা হয়েছিল, এই মহান ব্যক্তিটির কবরে যদি আক্রমণ করা হয়, কেন? তিনি আওয়ামী লীগের পক্ষে প্রেসিডেন্ট নির্বাচন করেছিলেন। এত বড় খারাপ মানুষ, মুক্তিযুদ্ধ করেছে, অথচ আওয়ামী লীগের পক্ষে সে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে সে নির্বাচনে অংশগ্রহণ করেছে, কাজী বাংলার মাটিতে এর জায়গা হবে না। কিংবা কেউ যদি বঙ্গবীর কাদের সিদ্দিকীকে ধরে রাস্তায় ধরে ঠিক কানু সাহেবের সাথে যে আচরণ করেছে তার সাথে আরেকটু বাড়িয়ে করা হয়, এ কারণ হলো কানু সাহেব মোটা প্রকৃতির মানুষ, খাটো প্রকৃতির মানুষ, তার জন্য যে জুতোর মালা তৈরি করা হয়েছে, এই মালার আকার আকৃতি অত বড় নয়, কিন্তু যদি এরকম একটা মালা তৈরি করা হয় জনাব লতিফ সিদ্দিকের জন্য, এরকম একটা মালা যদি তৈরি করা হয় কাদের সিদ্দিকের জন্য, তাহলে সেই মালা তো অনেক বড় মালা হতে হবে এবং বর্ণিল হতে হবে এবং সেটা খুব সেলিব্রেট করতে হবে, চমৎকারভাবে সেটি সেলিব্রেট করতে হবে। সমস্ত ক্যামেরাগুলো সেখানে থাকবে এবং এই কর্মকাণ্ড যারা করবেন তাদের পক্ষের শক্তির যে মিডিয়াগুলো রয়েছে এখন, যাদের তাণ্ডবে সারা বাংলাদেশ অস্থির, এই মিডিয়াগুলো সেখানে প্রচার করবে এবং তাদের এই প্রচার প্রপাগান্ডায় সারা দুনিয়া অস্থির হয়ে পড়বে। তো এই একটা জিনিস দিয়ে যে শুরু হলো, সেই শুরুর মধ্যে যে সেই কর্মকাণ্ডগুলো করা হয়েছে, সেই কর্মকাণ্ডগুলো নিয়ে যথেষ্ট আলোচনা, সমালোচনা, বিতর্ক এগুলো করতে হবে। এরপর একটা বিষয় হলো যে সেখানে দেখা গেল যে যারা এই কর্মকাণ্ড ঘটিয়েছেন নিশ্চিতভাবেই তাদের পরিচয় সবাই জেনে গেছেন, তারা কারা, কি তাদের রাজনৈতিক পরিচয়, কি তাদের এজেন্ডা, তাদের মনোকষ্টের কারণ কি ইত্যাদি আমরা সবাই জেনে গিয়েছি। তো যেহেতু এখন একটা সুন্দর সময় চলছে, এই সময়টিতে ভাসুরের নাম মুখে নেওয়াটা কোনো অবস্থাতেই ভদ্রতার পর্যায়ে পড়ে না। আমাদের গ্রাম বাংলায় আমরা ছোটোকালে দেখেছি যে গৃহবধূ, নতুন গৃহবধূ, তিনি ভাসুরের সামনে সবসময় ঘোমটা দিয়ে থাকেন, তারপরে ভাসুরের সামনে দিয়ে চলাফেরা করেন না, ভাসুরকে অ্যাভয়েড করেন, এটা একটা শ্রদ্ধা, ভাসুরের প্রতি শ্রদ্ধা। আমাদের দেশে এখন মুক্তিযুদ্ধের যারা বিরোধিতাকারী তারা আমাদের সম্মানিত ভাসুর মহোদয়, আমরা তাদের নাম উচ্চারণ করবো না, তাদেরকে নিয়ে কোনো কথা বলবো না, কোনো সমালোচনা করবো না, তাদেরকে দেখলে ঘোমটা দিয়ে থাকবো এবং কাছাকাছি আসলে কদমবসি করব এবং মাছের মাথাটা, মুড়োটা তাদেরকে খাওয়াবো এবং তাদেরকে এই আদর আপ্যায়নের বিনিময়ে আমরা আমাদের জীবনের স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাইব। আমরা চাইবো আমাদের রগ যেন কাটা না হয়, আমাদের চাইবো আমাদের যেন গলায় জুতোর মালা পরানো না হয়, আমরা চাইবো যেন কোনো অবস্থাতেই আমাদেরকে যেন জীবন্ত পুঁতে ফেলা না হয়, ইত্যাদি আরও অনেক কিছু। তো যেটা বলছিলাম যে সেই ভাসুরের যে দল মিস্টার কানুকে যেভাবে আক্রমণ করেছেন, সেই আক্রমণের মধ্যেও তারা কিন্তু নান্দনিকতা বজায় রেখেছেন
এবং তারা যে আশরাফুল মাখলুকাত, আল্লাহর শ্রেষ্ঠ জীব, এবং তারা যে আল্লাহর খলিফা, এবং ভবিষ্যতে তারা যে একটা খিলাফত রাষ্ট্র কায়েম করার যে স্বপ্ন দেখেন, যেখানে আল্লাহর আইন প্রতিষ্ঠিত হবে, যেখানে ইজমা কিয়াস সুন্নতের ভিত্তিতে কোর্ট কাছারি প্রতিষ্ঠিত হবে। তো তারা কত দরদ দেখিয়েছেন এই কানু সাহেবের প্রতি, এটি স্মরণ করলে আবেগে আমার কান্না চলে আসে। তারা বলেছেন, যখন উনি আকুতি জানাচ্ছিলেন যে বাবা আমাকে রক্ষা করো বা রক্ষা করেন, আমাকে থাকতে দিন, এর কারণ হলো তাকে বলা হয়েছিল যে আপনি গ্রাম ছেড়ে চলে যাবেন। এক পক্ষ বললো যে আপনি গ্রাম ছেড়ে চলে যাবেন, আরেক পক্ষ বললো যে আপনি গ্রামে থাকতে পারবেন না, আপনি কুমিল্লাতেও থাকতে পারবেন না, পুরো 14 গ্রাম কুমিল্লা এলাকায় আপনার ছবি দেখতে চাই না, আপনাকে এখান থেকে চলে যেতে হবে। তো মানুষ যখন ভয় পায়, কাউকে যখন আটকানো হয়, অনেক বড় বড় বীর, আপনি ধরেন নেপোলিয়ন বোনাপার্ট, তার চারিদিকে অনেকগুলো গোকরা সাপ ছেড়ে দেবেন এবং তিনি খালি হাতে, ওই সময়টাতে মানুষের বীরত্ব কাজ করে না। যখন বিপদ আসে তখন মানুষ কিংকর্তব্য বিমূল হয়। তো সেই অসহায় বৃদ্ধ বীর মুক্তিযোদ্ধা তিনিও তার যৌবনের যে বীরত্ব, সেই বীরত্বকে ভুলে গিয়ে তিনি অসহায় হয়ে পড়েছিলেন। তিনি তাদের সামনে হাত জোড় করে বলেছিলেন, আমাকে ক্ষমা করো, আমাকে থাকতে দাও, আমি আমার এই গ্রাম ছেড়ে কোথাও যেতে চাই না। তখন তারা খুব দয়া প্রদর্শন করেছেন, অসাধারণ অসামান্য বিনয় তারা দেখিয়েছেন, এবং তারা যে উদার্যতা দেখিয়েছেন এটি বাংলার ইতিহাসে বিরল, এমনকি বিশ্বের ইতিহাসে বিরল। তারা বলেছেন, ঠিক আছে, আপনি আমাদের কাছে যেভাবে হাত জোড় করে ক্ষমা চাইলেন, এইভাবে পুরো গ্রামবাসীর নিকট হাত জোড় করে ক্ষমা চান। যখন সেই ভদ্রলোক হাত জোড় করে ক্ষমা চেয়েছেন গ্রামবাসীর নিকট, এবং এর বিনিময়ে তিনি মুক্তির সনদ পেয়েছেন, এর বিনিময়ে তিনি মুক্তি যুদ্ধে তার যে অসামান্য বীরত্ব, সেই বীরত্বের জন্য যে বীর প্রতীক সার্টিফিকেট তার ছিল, সেই সার্টিফিকেটের পরিবর্তে নতুন মুক্তিযুদ্ধের পরবর্তী বাংলাদেশে তিনি বীর উত্তম উপাধিতে ভূষিত হয়েছেন। যে এভাবে তিনি তার ভুল স্বীকার করে, এভাবে তিনি আত্মসমর্পণ করে যে নজির স্থাপন করেছেন। তো অন্তত এইবার যেই সিদ্ধান্তটার দিকে যাচ্ছে বা সংস্কারের প্রস্তাব আসছে, এতে বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি যেমন তার অনেক ক্ষমতা হারাবেন, ভবিষ্যতেও বাংলাদেশ যতদিন চলমান থাকবে এই সংস্কারগুলো যদি পরিবর্তন আবার কইরা ফেলে তাহলে তো ঝামেলা, আর যদি না করে তাহলে সুন্দর একটা সিস্টেম তৈরি হবে। রাষ্ট্রপতিরা অনেক দিক থেকে তাদের ক্ষমতা হারাবেন, যেটা জরুরি আছে বলে আমি মনে করি। তো কি সেই সংস্কার প্রস্তাব যার মাধ্যমে চুপ্পুকে দিয়ে হয়তো শুরু হবে, আস্তে আস্তে পরবর্তী সরকারগুলোতে রাষ্ট্রপতির এই ক্ষমতাগুলো ওই সকল রাষ্ট্রপতিরাও হারাতে পারেন। আমরা দেখি যে আপনার প্রধান বিচারপতি নিয়োগের একক ক্ষমতা এই মুহূর্তে রাষ্ট্রপতির হাতে। তো আমাদের যে সংস্কার কমিটি আছেন তারা মনে করছেন যে প্রধান বিচারপতি নিয়োগের যে একক ক্ষমতা রাষ্ট্রপতির হাতে রাখার সাংবিধানিক বিধান আছে সেটাকে সংশোধনের প্রস্তাব করা হয়েছে। এতে বলা হয়েছে, বিচার বিভাগের স্বাধীনতা, নিরপেক্ষতা সমুন্নত রাখা এবং কার্যকারিতা নিশ্চিত করা অনেকাংশে নির্ভর করে বিচার বিভাগের নেতৃত্ব দানকারী তথা শীর্ষ ব্যক্তি হিসাবে প্রধান বিচারপতির উপর। এটা বাস্তব। এখন আমাদের দেশে চলমান যে সিস্টেম আছে সেখানে রাষ্ট্রপতি হয় কে, যেই সরকার ক্ষমতায় থাকে সেই সরকারেরই কোনো একজন ব্যক্তি তিনি রাষ্ট্রপতি হন। আর রাষ্ট্রপতির হাতে কার্যত অনেক ক্ষমতা থাকলেও তিনি আবার কন্ট্রোল হন পরোক্ষভাবে প্রধানমন্ত্রী কর্তৃক। প্রধান বিচারপতি কে হবে, রাষ্ট্রপতির হাতে ক্ষমতা থাকলেও কোথাও না কোথাও এই সিদ্ধান্তগুলো দলের পক্ষ থেকে আসে। আর যখন প্রধান বিচারপতি কোনো দলের হয়ে বসেন, ওই দল সাপোর্টিং মনার হয়ে বসেন, স্বাভাবিকভাবে পুরো সিস্টেম ক্র্যাক হয়, মানুষ ন্যায় বিচার পায় না, অন্যায়কারীরা দোষীরা ওই সময়টাতে আসলে তারা ফটাফট করে জেল থেকে বের হয়ে যায়, অপরাধগুলো ক্ষমা হয়ে যায়, অথবা রাষ্ট্রপতি নিজেও অনেক সময় ক্ষমা করে দেন। আর যার কারণে বিচার বিভাগ তাদের যেই কি বলা হয় যে পারফরমেন্স করার ইস্যু থাকে সেটা কিন্তু করতে পারে না, কারণ দিন শেষে প্রধান বিচারপতির একটা ফোনে অথবা তার হস্তক্ষেপে অনেক সিদ্ধান্ত বা রায় বদলে যাওয়ার সম্ভাবনা থাকে। এই বাস্তবতার আংশিক প্রতিফলন দেখা যায় বিদ্যমান সংবিধানের 48(3) যে অনুচ্ছেদ আছে সেখানে। এই অনুচ্ছেদ অনুসারে প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে প্রধানমন্ত্রী বা অন্য কারো পরামর্শ ব্যতি রেখে রাষ্ট্রপতি নিজস্ব প্রজ্ঞা অনুসারে এককভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। কিন্তু অতীতের অভিজ্ঞতা থেকে বলা যায় বেশ কিছু ক্ষেত্রে প্রধান বিচারপতি নিয়োগের বিষয়ে নির্বাহী কর্তৃপক্ষ নানাভাবে প্রভাব বিস্তার করছে, যেটা আমি বলছিলাম। ফলে বিচার বিভাগের স্বাধীনতা, নিরপেক্ষতা, কার্যকারিতা নানান সময়ে প্রশ্নবিদ্ধ হয়েছে। কমিশন মনে করছে প্রধান বিচারপতির নিয়োগকে নির্বাহী কর্তৃপক্ষের প্রভাবমুক্ত করার লক্ষ্যে সংবিধানে এই মুহূর্তে এই মর্মে বিধান থাকা প্রয়োজন যে রাষ্ট্রপতি আপিল বিভাগের কর্মে প্রবীণতম বিচারককেই প্রধান বিচারপতি নিয়োগ করবেন। অর্থাৎ প্রিয় দর্শক শ্রোতা, এবার তো সবকিছু প্রমাণ পাইছেন, তাই না? তো অবশেষে কিন্তু বিষয়টি নিয়ে খুবই আলোচনা সমালোচনা হচ্ছে যে মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা এ নিয়ে যেরকম বাংলাদেশেও আলোচনা সমালোচনা হচ্ছে, ঠিক উল্টোটা কিন্তু ভারতেও আলোচনা সমালোচনা হচ্ছে। আর এই একটা নতুন ইস্যুকে তৈরি করে ভারত কিন্তু বাংলাদেশকে আবার নতুন করে হুঁশিয়ারি দেওয়ার চিন্তা ভাবনা করতেছে। কিন্তু পিনাকি ভট্টাচার্যর যে ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারলেন যে যাকে জুতার মালা গলায় দেওয়া হয়েছে, যেই বীর মুক্তিযোদ্ধাকে, সে আসলে কতটুকু বীর, কতটুকু মুক্তিযোদ্ধা সেটার প্রমাণ কিন্তু পিনাকি ভট্টাচার্যের ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে গেছেন, তাই না? তো এবার অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। ভারত যা শুরু করছে, ভারত বলতে ভারতের সবাইকে বলবো না, ভারতের কিছু মানে খাসি আছে যেটা পাঠাও না পাঠিও না, মাঝখানে হিজরা যেটাকে বলে, হিজরা ছাগল খাসি, ওই কিছু খাসি মার্কা লোক আছে, তারা কিন্তু সর্ব অবস্থায় বাংলাদেশের বিরোধিতা করে যাচ্ছে এবং বাংলাদেশকে হুমকি দামকি দিয়েই যাচ্ছে।
তো আসলে আমার বুঝে আসে না যে বাংলাদেশ নিয়ে এত মাথা ব্যথা কেন তাদের। হাসিনা যাওয়ার পরেই তাদের এই কিন্তু বেশি কান্দে উঠছে ভাই। এর আগে কিন্তু তাদের বাংলাদেশ নিয়ে এত মাথা ব্যথা ছিল না। মানে তাদের আপাকে হয়তো আর মানে ভাত দিতে পারতেছে না, জামা কাপড় হয়তো দিতে পারতেছে না, খরচ চালাইতে পারতেছে না, যার কারণে কিন্তু আপাকে বাংলাদেশে পাঠাইতেও পারতেছে না, কারণ জানে তো পাঠালে পারি তো আবার ফাঁসির রশি গলায় দিয়ে ঝুলায় ভালাইবে, যার কারণে কিন্তু বাংলাদেশ নিয়ে এত কিছু উল্টাপাল্টা কথা বলে যেতেছে। তাছাড়া আর কিছু না ভাই। তা আপনার কি মনে হয় ভাই, সেটা একটু কমেন্ট বক্সে জানিয়ে দিন। হ্যাঁ, আর পারলে আমাদের ভিডিওটি শেয়ার করেন। আর নাসির ইসলামিক মিডিয়া সেন্টারের চ্যানেলটি যদি আপনারা নতুন হয়ে থাকেন, প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট, গরম গরম খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।